শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নে লেকচার 4-এ। আজকে আমাদের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় জারক এবং বিজারকের জারণ সংখ্যার পরিবর্তন সম্পর্কিত আমরা একটা সার্ট শিখব। এবং এই সার্টটি হচ্ছে পরবর্তী আমরা যে নেক্সট টপিকটা তোমাদেরকে পড়াবো, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে কোন একটি বিক্রিয়াকে সমতা করা, সেই বিক্রিয়া দেওয়ার জন্য বা সেই টপিকটার জন্য আমাদের এই সার্টটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আমরা এখানে যদি প্রথমে দেখি, আমাদের 5টা কলম আছে চার্টে। প্রথমটা হচ্ছে জারক বা বিজারক পদার্থের নাম, এরপর হচ্ছে জারক বা বিজারক পদার্থের সংশ্লিষ্ট আয়নে তাদের প্রাথমিক জারণ সংখ্যা। এর পরবর্তী কলমটি হচ্ছে গ্রহণ বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। ফোর্থ হচ্ছে পরিবর্তিত জারণ সংখ্যা, এবং সর্বশেষ যে ঘর বা কলাম সেটা হচ্ছে বিক্রিয়ার শেষ অবস্থা। আমাদের এই স্যারে যেটা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে কোন একটি জারক বা বিজারক পদার্থের বিক্রিয়ার শেষ অবস্থাটা আমরা ভালো করে জানবো। তো এই স্যারটি বোঝার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটি হচ্ছে কোন একটি বিক্রিয়াকে আমরা কখন জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি। যদি বিক্রিয়া আগে এবং পরে জারণ সংখ্যার পরিবর্তন হয়, তখনই আমরা বুঝবো সেই বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এক্ষেত্রে যদি বিক্রিয়ার পরে জারণ সংখ্যা বা জারণ মান বৃদ্ধি পায়, তখন আমরা বুঝবো যে ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। একই সাথে বিক্রিয়ার পরে যদি জারণ মান হ্রাস পায়, তখন আমরা বুঝবো সেটি হচ্ছে, জারণ মান যখন হ্রাস পায় তখন আমরা বুঝবো যে ইলেকট্রন গ্রহণ করা, এবং সেই বিক্রিয়া হবে আমাদের বিজারণ বিক্রিয়া। আমরা একটা উদাহরণ তোমাদেরকে বলি। ধরো হচ্ছে বিক্রিয়ার শুরুতে ছিল Fe2+ একটি আয়ন, অর্থাৎ ফেরাস আয়ন, এবং বিক্রিয়ার পরে তার পরিবর্তন হয়ে সে হলো Fe3+ আয়ন, অর্থাৎ ফেরাস আয়ন পরিবর্তিত হয়ে ফেরিক আয়ন হলো। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এই Fe2+ আয়নের জারণ মান হচ্ছে +2, এবং পরিবর্তিত হয়ে Fe3+ হলো, তখন তার জারণ মান হচ্ছে +3। যেহেতু +2 থেকে +3 হয়েছে, জারণ মান কিন্তু বৃদ্ধি পেয়েছে, তখন আমরা বলতে পারবো যে এখানে একটি ইলেকট্রনের ত্যাগ হয়েছে। জারণ মান বৃদ্ধি পেয়েছে কতগুলো? একটি, এজন্য একটি ইলেকট্রন ত্যাগ। তার মানে তুমি বলতে পারবা যে ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুটা জিনিস লক্ষণীয় রাখতে হবে, একটা হচ্ছে প্রাথমিক জারণ মান, একটা হচ্ছে পরিবর্তিত জারণ মান। এই দুটা জারণ মান জানলে আমরা বুঝতে পারবো যে কতগুলো ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি আমাদের ঘটেছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবা যে একটি যোগে দুটি অংশ থাকে। যোগের প্রথম অংশটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন বা ধনাত্মক চার্জ, পরবর্তী অংশটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন বা হচ্ছে ঋণাত্মক চার্জ। তবে মনে রাখবা, একটি যৌগ থেকে যতগুলো ধনাত্মক আয়ন বাদ দেওয়া হয়, তার সমপরিমাণ ঋণাত্মক চার্জ আমরা পাবো। একই সাথে যতগুলো ঋণাত্মক চার্জ বাদ দেওয়া হবে, তার সমপরিমাণ ধনাত্মক চার্জ আমরা পাবো। তো একটু দেখো তো, এই যে প্যারাস সালফেট নামক যে যৌগটি আছে, এখান থেকে সালফেট আয়ন যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে Fe2+ আয়ন। কেন? কারণ হচ্ছে আমরা জানি সালফেট হচ্ছে 2-, যেহেতু আমি এখান থেকে দুইটা ঋণাত্মক আয়ন বাদ দিয়েছি, তার মানে আমরা দুইটা ধনাত্মক আয়ন পাবো। আবার একই রকম আমরা যদি আরেকটা যৌগ দেখাই, যখন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট নামক যে যৌগটি আছে, এখান থেকে যদি আমরা পটাশিয়ামকে বাদ দিয়ে দিই, পটাশিয়াম যেহেতু ধনাত্মক, তাহলে আমাদের যে ডাইক্রোমেট আয়নটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক। তো এখানে 2- কেন হয়েছে? যেহেতু আমি দুইটা ধনাত্মক পটাশিয়াম আয়নকে এখান থেকে সরাই ফেলছি, এই জন্য আমাদের যে ডাইক্রোমেটটা পাবো সেটা হচ্ছে 2-। সোজা কথা কথা হচ্ছে, যোগের যতগুলো ধনাত্মক আয়ন বাদ দিব, ততগুলো ঋণাত্মক আমরা পাবো। একই সাথে হচ্ছে যতগুলো ঋণাত্মক আয়ন বাদ দিব, তার সমপরিমাণ ধনাত্মক আয়ন আমরা পাবো। তো আমরা একটু শিখবো যেটা, সেটা হচ্ছে এই সার্টের যে প্রথম উপাদানটা আছে ফেরাস সালফেট। এই ফেরাস সালফেট থাকলে আমরা যেটা মনে রাখতে তোমাদেরকে বলছিলাম, বিক্রিয়ার শেষ অবস্থায় তার পরিবর্তন হচ্ছে Fe3+, যেটি হচ্ছে ফেরিক আয়ন। এখন এই ফেরাস সালফেট যে যৌগটা ছিল, এখান থেকে যদি আমরা সালফেট আয়নটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে Fe2+। তার মানে হচ্ছে ফেরাস সালফেট নামক যে যৌগটা আছে, এখানে আয়রনের প্রাথমিক জারণ মানটা হচ্ছে +2। কেন +2? এখানে চার্জ যেহেতু 2+, তাহলে তার জারণ মান হচ্ছে প্রাথমিকভাবে +2। কিন্তু বিক্রিয়ার পরে যে Fe3+ টা আমরা পেয়েছি, সেখানে তার জারণ মান হচ্ছে +3। লক্ষ্য করো, বিক্রিয়ার পরে Fe2+, তখন তার প্রাথমিক জারণ মান হচ্ছে +2। বিক্রিয়ার পরে হচ্ছে Fe3+, যেখানে তার জারণ মান হচ্ছে +3। আমরা যদি লক্ষ্য করি, তার প্রাথমিক জারণ মান +2 থেকে বৃদ্ধি পেয়ে পরবর্তীতে +3 হয়েছে,
যেহেতু যার মান বৃদ্ধি পেয়েছে, তার মানে আমরা বলতে পারবো হচ্ছে এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে। কতটা ত্যাগ করছে? যার মান যেহেতু একটা বৃদ্ধি পেয়েছে, তার মানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে এক। তার মানে সহজ হিসাব করলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের Fe যে 2+ আয়নটা ছিল, সেটি একটি ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ Fe3+ আয়নে পরিণত হয়। পরবর্তী যৌগটা আমরা চলে আসবো সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এই পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমাদের মনে রাখতে হবে বিক্রিয়া করে তার শেষ অবস্থা হচ্ছে ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+। এখানে তার প্রাথমিক, এখানে তার যার মানটা হচ্ছে প্লাস। এখন আমাদেরকে যেটা জানতে হবে, এই পটাশিয়াম ডাইক্রোমেট নামক যে যৌগটি আছে, সেখানে যে আয়ন ডাইক্রোমেট আয়ন, তার কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের যার মানটা আমরা বের করব। তো দেখো তো আমাদের যৌগটা ছিল পটাশিয়াম ডাইক্রোমেট, এখান থেকে পটাশিয়ামটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে ডাইক্রোমেট -2। এই পুরো ডাইক্রোমেট আয়নে আমরা এখন দেখবো ক্রোমিয়ামের প্রাথমিক যার মান কতটুকু। তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে একটা যৌগ মূলকের যার সংখ্যা হচ্ছে তার যার মানের সমান। এই সম্পূর্ণ ডাইক্রোমেট আয়নের যার মান হচ্ছে -2। যেহেতু আমাদের প্রয়োজন হচ্ছে ক্রোমিয়ামের যার মান, তাহলে ক্রোমিয়ামের কে আমরা ধরবো হচ্ছে এক্স, দুটি পরমাণু এই জন্য হচ্ছে 2x। আর অক্সিজেনের যার মানটা হচ্ছে -2, 7 জন বা 7টি পরমাণু ইন্টু হচ্ছে 7 -2। তাহলে আমরা বলতে পারবো 2x = হচ্ছে +12, এবং ফাইনালি আমরা বলতে পারবো x এর যার মানটা হচ্ছে +6। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেটের যে ডাইক্রোমেট যে আয়নটা আমাদের আছে, সেখানে ক্রোমিয়ামের প্রাথমিক যার মানটা হচ্ছে +6। আর বিক্রিয়া পরে যে আমরা ক্রোমিয়াম 3+ পেয়েছি, সেখানে তার যার মানটা হচ্ছে +3। তাহলে +6 থেকে হ্রাস পেয়ে +3 হলো। আমরা বলছিলাম যে যার মান যখন হ্রাস পাবে বা কমে যাবে, তখন কিন্তু ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে কতগুলো গ্রহণ করছে? +6 থেকে +3 হলো, যার মান 3টা কমছে। তার মানে 3টে ইলেকট্রনের গ্রহণ করবে। ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে আমাদের এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এখানে কিন্তু ক্রোমিয়াম পরমাণু হচ্ছে 2টি। আর বিক্রিয়ার শেষ অবস্থা আমরা যখন দেখি, তখন কিন্তু ক্রোমিয়াম পরমাণু দেখা যাচ্ছে একটা। আমরা যদি সমতা করতে যাই, তাহলে এখানে 2 দ্বারা গুণ করি। তাহলে এবার একটু খেয়াল করো, আমাদের যে +3 ইলেকট্রন আমরা বলছিলাম সেটা হচ্ছে একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য। তাহলে একটি ক্রোমিয়াম পরমাণু 3টে ইলেকট্রন গ্রহণ করে। যখন টোটাল 2টা ক্রোমিয়ামের জন্য আমরা হিসাব করব, তখন কিন্তু 3 দুগুণে 6টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সর্বশেষ যেটা দাঁড়ালো, ডাইক্রোমেট আয়ন টোটাল 6টি ইলেকট্রন গ্রহণ করে 2 মোল ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়। পরবর্তী উদাহরণটা হচ্ছে KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে, বিক্রিয়ার শেষ অবস্থাটা হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। ম্যাঙ্গানিজ 2+, এই ম্যাঙ্গানিজ 2+ এর যার মান হচ্ছে প্লাস। আমাদেরকে যেটা জানতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রাথমিকভাবে ম্যাঙ্গানিজের যার মানটা কতটুকু। আমরা আসি সেটা শিখি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এখানে দুইটা অংশ, একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। এখান থেকে যদি পটাশিয়ামটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে পারম্যাঙ্গানেট মাইনাস। যেহেতু আমরা একটা মতো ধনাত্মকটা বাদ দিয়েছি, একটা মতো আমরা ঋণাত্মক পাবো। এবং এই পারম্যাঙ্গানেট আয়নে টোটাল যার মান হবে -1। তাহলে আমরা যদি ম্যাঙ্গানিজ যার মানটা বের করতে চাই, তাহলে তাকে ধরবো হচ্ছে এক্স, অক্সিজেনের যার মানটা হচ্ছে মাইনাস ইন্টু হচ্ছে -2 ইন্টু হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে -। তার মানে ফাইনালি আমরা এক্স এর যার মানটা আমরা পাবো হচ্ছে +7। তাহলে প্রাথমিকভাবে তার যার মানটা +7 এবং বিক্রিয়া পরে তার পরিবর্তিত যার মানটা হচ্ছে +2। তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের যার মান প্রাথমিকভাবে +7 থেকে হ্রাস পেয়ে আমাদের হচ্ছে +2। যেহেতু যার মানটা আমাদের হ্রাস পেয়েছে, তাহলে আমরা বলতে পারি আমাদের ইলেকট্রন গ্রহণ করা হয়েছে। যার মান কত হ্রাস পেয়েছিল? 5টা। তাহলে টোটাল ইলেকট্রন গ্রহণ করবে হচ্ছে আমাদের। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পারম্যাঙ্গানেট আয়ন আমাদের টোটাল 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হবে। এরপর যৌগটা হচ্ছে H2C2O4, যার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড যখন থাকবে, তখন তার বিক্রিয়ার শেষ অবস্থা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আগের গুলো সবগুলো যদি আমরা আয়ন পাই, এখানে কিন্তু একটা যৌগ পাইছে। তাহলে এখানে তোমার যে কাজটা করতে হবে, অক্সালিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু কার্বনের প্রাথমিক যার মানটা আমাকে জানতে হবে। একই সাথে কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু সেটা হচ্ছে কার্বন, তার প্রাথমিক যার মানটা জানতে হবে। তোমরা মনে রাখবা, যার মান কিন্তু পরিবর্তন হয় কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমরা এখন
কেন্দ্রীয় পরমাণু, এই যে অক্সালিক অ্যাসিড আমাদের এখানে আছে, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তো আমরা হচ্ছে কার্বনের জারণমানটা বের করব। সেক্ষেত্রে দুইটা হাইড্রোজেন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে C2O4 কত মাইনাস হবে? 2 মাইনাস। তো এই অক্সালাইড আয়নের সম্পূর্ণ জারণমানটা হচ্ছে -2। ইতিমধ্যে যেহেতু তোমরা জারণমান বের করা শিখেছো, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কার্বনের জারণমানটা পাবো হচ্ছে প্লাস। তো প্রাথমিক অবস্থায় অক্সালাইড আয়নে কার্বনের যার মান হচ্ছে +3, কিন্তু কার্বন ডাই অক্সাইড নামক যে যৌগটা আছে সেখানে আমাদের কার্বনের প্রাথমিক যার মানটা আমাকে জানতে হবে। তাহলে কিভাবে করবো সেটা? কার্বন ডাই অক্সাইড যেহেতু একটি যৌগ, তাহলে এই সম্পূর্ণ যৌগের যার মানটা হচ্ছে 0। আর কার্বনের যেহেতু যার মানটা আমাদের জানা দরকার, তাকে ধরবো হচ্ছে x। আর অক্সিজেনের যার মানটা হচ্ছে -2 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে x এর সর্বশেষ ভ্যালুটা হবে +4। তার মানে হচ্ছে শুরুতে প্রাথমিকভাবে কার্বনের যার মানটা আমরা পাইছিলাম +3, এবং বিক্রিয়া করে তার যার মানটা বৃদ্ধি পেয়ে হচ্ছে +4। তাহলে যেহেতু প্রাথমিক অবস্থায় যার মানটা ছিল +3 এবং বিক্রিয়া পর হচ্ছে +4, তাহলে +3 থেকে যার মান বৃদ্ধি পেয়ে +4 হলো। যার মান যখন বৃদ্ধি পায় তখন আমরা বুঝি ইলেকট্রন ত্যাগ। তাহলে কতগুলো ত্যাগ করবে? যেহেতু যার মান 1 বৃদ্ধি পেয়েছিল, তাহলে ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে 1। আমাদের এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই অক্সালিক অ্যাসিড যে যৌগটা ছিল সেখানে কার্বন পরমাণু ছিল 2টি। তাহলে সমতা করতে হলে আমাদের কার্বন ডাই অক্সাইড হবে টোটাল 2 মোল। যখন একটি কার্বন পরমাণুর জন্য আমি হিসাব করেছিলাম তখন কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে একটা, দুটি কার্বন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের 2টা। তাহলে অক্সালাইড আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করার পর আমাদের 2 মোল কার্বন ডাই অক্সাইড। পরবর্তী যৌগটা হচ্ছে H2O2, যার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড যখন থাকবে বিক্রিয়ার শেষ অবস্থাটা হচ্ছে অক্সিজেন মুক্ত মোল। আর মুক্ত মোলের জারণমানটা হচ্ছে অলওয়েজ 0। তো বিক্রিয়ার শেষ অবস্থা আমরা জারণমানটা পেয়ে গেছি। এখন প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড নামক যে যৌগটা আছে সেখানে আমরা অক্সিজেনের জারণমানটা বের করব। কিভাবে বের করবো? এখানে দুটি হাইড্রোজেন পরমাণু বাদ দিলে আমরা পাবো পারঅক্সাইড কত -2 SO2 2 তাহলে এখানে সম্পূর্ণ চার্জের যেহেতু -2, তাহলে যার মানও হবে -2। তো ফাইনালি যদি আমরা এখানে অক্সিজেনের যার মানটা বের করতে চাই তাহলে তার মান হবে -1। তাহলে পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড নামক যে যৌগটা সেখানে অক্সিজেনের প্রাথমিক যার মান হচ্ছে -1। আর বিক্রিয়ার শেষ অবস্থায় আমাদের তার যার মানটা হচ্ছে 0। তাহলে খেয়াল করো, -1 থেকে যেহেতু 0 হয়েছে, তার মানে আমরা কিন্তু বলতে পারি যে যার মান কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ -1 থেকে কিন্তু 0টা বড়। কত বড়? 1 বড়। তাহলে যার মান যেহেতু 1 বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে 1। আমরা বলতে পারবো এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে 1। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড নামক যে যৌগটা আছে সেখানে কিন্তু অক্সিজেন পরমাণু হচ্ছে 2টা। তাহলে আমাদের এবং বিক্রিয়ার শেষ অবস্থা আমরা যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু অক্সিজেন পরমাণু টোটাল 2টা। তাহলে একজন অক্সিজেন পরমাণু আমাদের ইলেকট্রন ত্যাগ করছে একটা। আমাদের কিন্তু প্রথম যে হিসাবটা হয় একটি পরমাণুর জন্য। একটি অক্সিজেন পরমাণু হিসাবে সে ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে একটি। দুইটি অক্সিজেন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে। পরবর্তী যৌগটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড যখন থাকবে তখন বিক্রিয়ার শেষ অবস্থা হবে সালফার মুক্ত মোল। সালফার মুক্ত মোল, এবং সেই মুক্ত মোলের যার মানটা হচ্ছে আবারও 0। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডে সালফারের যার মানটা কতটুকু। এটা সহজ, দুটি হাইড্রোজেন পরমাণু বাদ দিলে সালফার 2 যেহেতু সালফার 2 পেয়েছি, তাহলে তার সম্পূর্ণ যার মান কিন্তু মাইনাস। এটাকে বলে সালফাইড আয়ন। তাহলে সালফাইড আয়নে তার যার মানটা, সালফারের যার মানটা হচ্ছে আমাদের -2। আর বিক্রিয়ার শেষ অবস্থায় সালফারের যার মানটা হচ্ছে আমাদের 0। তাহলে -2 থেকে যেহেতু 0 হয়, এখনো কিন্তু আমাদের যার মান বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 2। তাহলে যার মান যদি 2টা বৃদ্ধি পায়, তাহলে টোটাল ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে 2। তাহলে হাইড্রোজেন সালফাইডে সালফার পরমাণু বা সালফার 2টি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সালফার মুক্ত বলে পরিণত হবে। এরপর যৌগটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড যখন থাকবে তখন বিক্রিয়ার শেষ অবস্থাটা হচ্ছে আয়োডিন মুক্ত মোল, এবং এই মুক্ত মোলের যার মানটা হচ্ছে আমাদের 0। আমরা লক্ষ্য করি এবার এই পটাশিয়াম আয়োডাইডের যদি পটাশিয়ামটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে আয়োডিন মাইনাস, যেখানে আয়োডিনের যার মানটা হচ্ছে তাহলে -1। তাহলে -1 থেকে যদি 0 হয়, যার মান বৃদ্ধি পেয়েছে। -1 থেকে যখন 0 হবে তখন আমরা দেখতে পাই আমাদের যার মান কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে।
কত বৃদ্ধি পেয়েছে? 1। তাহলে একটি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। কিন্তু এবার লক্ষণীয় যে জিনিসটি সেটা হচ্ছে আমাদের বৃক্কের শেষ অবস্থা আমরা লক্ষ্য করি যে আয়োডিন পরমাণু হচ্ছে দুইটি, কিন্তু বৃক্কে আগে কিন্তু দুইটি আয়োডিন নাই। তার মানে সমতা করতে হলে আমাদের এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে এখন টোটাল আমাদের আয়োডিন হচ্ছে দুইটি। তখন একটি আয়োডিনের জন্য আমরা হিসাব করেছিলাম, তখন ইলেকট্রন ত্যাগ করছে একটি। তাহলে দুইটি আয়োডিন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে। এরপর যে যৌগটা আছে আমাদের সেটা হচ্ছে Na2S2O3, যার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এটার পরিবর্তন আমরা একটু ভালো করে আবার দেখবো। সোডিয়াম থায়োসালফেট থাকলে বিকের শেষ অবস্থা আমরা যে আয়নটিকে পাই সেটা হচ্ছে F4O6 2-, যার নাম হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। এখানে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম সোডিয়াম থায়োসালফেট নামক যে যৌগটি আছে সেখান থেকে যদি আমরা সোডিয়ামকে বাদ দিয়ে দিই, যেহেতু দুটা সোডিয়াম বাদ দিচ্ছি, তাহলে আমরা পাবো S2O3 2-, যার নাম হচ্ছে থায়োসালফেট। তাহলে এই থায়োসালফেট আয়ন বিক্রিয়া পরে পরিবর্তিত হয়ে হবে টেট্রাথায়োনেট আয়ন। আমাদের জারমান পরিবর্তন লক্ষ্য করার ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় থায়োসালফেট আয়ন থেকে সালফারের জারমানটা বের করতে হবে। একই সাথে টেট্রাথায়োনেট আয়নও সালফারের জারমানটা আমরা বের করতে হবে। তার সময় এটা একটু বের করা শিখি। আমাদের যৌগটা হচ্ছে থায়োসালফেট আয়ন। তাহলে যেগুলো চার্জ যেহেতু -2, তাহলে সম্পূর্ণ থায়োসালফেট আয়নের জারমান হচ্ছে -2। সালফারের জারমানটা যেটা আমরা বের করবো তাকে ধরবো হচ্ছে x। সালফার যেহেতু দুইটি তাহলে 2x। আর অক্সিজেনের জারমানটা হচ্ছে -2 ইন্টু হবে 3 ইকুয়াল টু হচ্ছে -। তাহলে ফাইনালি আমরা বলতে পারবো x এর মানটা হচ্ছে আমাদের +2। তাহলে থায়োসালফেট আয়নে সালফারের প্রাথমিক জারমানটা হচ্ছে আমাদের +2। এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে টেট্রাথায়োনেট আয়নে সালফারের জারমানটা কতটুকু। তাহলে টেট্রাথায়োনেট হচ্ছে F4O6 2-, এটার জারমান হবে পুরোটার চার্জের সমান, অর্থাৎ হচ্ছে -2। আর সালফার জারমান হচ্ছে x। সালফার পরমাণু যদি 4টি তাহলে হচ্ছে 4x। আর অক্সিজেনের জারমান হচ্ছে -2 ইন্টু হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে মাইনাস। তাহলে আমাদের 4x ইকুয়াল টু হচ্ছে +10। তাহলে x এর ভ্যালুটা হবে +2.5। তার মানে থায়োসালফেট আয়নে সালফারের প্রাথমিক জারমান +2, কিন্তু টেট্রাথায়োনেট আয়নে সালফারের জারমানটা হচ্ছে +2.5। তাহলে খেয়াল করো এখানে যে প্রথমে প্রাথমিক অবস্থায় জারমানটা আমরা পেয়েছিলাম +2, পরে কিন্তু +2.5 হয়েছে। তার মানে হচ্ছে জারমান বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে? 0.5 পরিমাণ জারমান বৃদ্ধি পেয়েছে। তো জারমান বৃদ্ধি পেলে তো আমরা জানি ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ হবে 0.5 পরিমাণ ইলেকট্রন। তাহলে 0.5 পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে। এখন যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের টেট্রাথায়োনেট নামক আয়ন, যে আয়নটা আছে এখানে কিন্তু টোটাল সালফার পরমাণু হচ্ছে, কিন্তু আমাদের যে সোডিয়াম থায়োসালফেট নামক যৌগটা ছিল এখানে কিন্তু সালফার ছিল দুইটি। তাহলে আমরা যদি সমতা করতে যাই তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এবার খেয়াল করো এখানে টোটাল এখন সালফার পরমাণু হচ্ছে 4টি, এবং টেট্রাথায়োনেট আয়নে সালফার পরমাণু হচ্ছে 4টি। আমরা যে প্রথম হিসাবটা করেছিলাম সেটা কিন্তু একটি মাত্র সালফার পরমাণুর জন্য যখন ইলেকট্রন ত্যাগ হয় 0.5। টোটাল যদি আমাদের 4টা সালফার পরমাণু হয়, 4 জন মিলে ইলেকট্রন ত্যাগ করবো হচ্ছে 2টি। অর্থাৎ একজনে 0.5 পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে। উভয় পাশে যেহেতু টোটাল আমাদের সালফার পরমাণু হচ্ছে 4টি, তাহলে 4 জন মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ করবো হচ্ছে 2টি। সর্বশেষ যে উদাহরণ সেটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেট থাকলে বিক্রিয়ার শেষ অবস্থা হবে কিউ প্লাস আয়ন। আচ্ছা এটা দেখো তো, আমরা জানি কপারে কিন্তু দুটা চার্জ, একটা হচ্ছে কপার 2+, একটা হচ্ছে কপার শুধু প্লাস। এই কপার যখন 2+ হবে তখন তার নামটা হচ্ছে কিউ পিক আয়ন, আর যখন কপার শুধু প্লাস হবে তখন তার নাম হচ্ছে কিউ প্লাস আয়ন। তো আমাদের কপার সালফেট থাকলে আমাদের বিক্রিয়ার শেষ অবস্থা হবে কিউ কিউ প্লাস আয়ন। এখন কপার সালফেট নামক যে যৌগটি আছে এখান থেকে সালফেট আয়ন বাদ দিলে আমাদের পাবো কপার 2+, যেখানে তার জারমান হচ্ছে প্লাস। তাহলে কপার সালফেট যোগে কপারের প্রাথমিক জারমান হচ্ছে +2, আর বিক্রিয়া পরে তার যে শেষ অবস্থাটা আমাদের আছে কিউ প্লাস আয়ন, সেখানে তার জারমান হচ্ছে +1। তাহলে খেয়াল করো +2 থেকে +1 হলো। এবার কিন্তু আমাদের জারমান কিন্তু হ্রাস পেয়েছে, আর আমরা জানি জারমান যখন কমে যাবে তখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ। জারমান কত বৃদ্ধি পেয়েছে, কত হ্রাস পেয়েছে? 1 হ্রাস পেয়েছে। তার মানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে আমাদের
তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে কপার সালফেট কিউবিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে কিউ প্লাস আয়নে পরিণত হয়। তো এই চার্টের যে সামারিটা আমরা সেটা যদি মনে করতে বলি, সেটা হচ্ছে এই চার্টে তোমাদের যেটা ভালো করে মনে রাখতে হবে, একটি জারক বা বিজারক পদার্থে বিক্রিয়ার শেষ অবস্থাটা তোমাদের জানতে হবে এবং একই সাথে লক্ষ্য করতে হবে জারমানের পরিবর্তন। জারমান যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, যতগুলো জারমান বাড়বে ততগুলো ইলেকট্রন হচ্ছে ত্যাগ, আর জারমান যদি হ্রাস পায় তখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ, জারমান যতগুলো হ্রাস পাবে ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে।